প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 2022-23 সেশনের সি ইউনিটের আমরা দুইটা শিফটের প্রশ্ন সলভ করব। তো দেখো, আমাদের শিফট এ যেটা, এখানে প্রথম যে প্রশ্ন দেওয়া আছে যে একটি গোলীয় তলের ব্যাসার্ধ ক্ষেত্রফলের সাহায্যে পরিমাপ করা যায়। গোলীয় তলের ব্যাসার্ধ আমরা যে পরিমাপ করি সেটা মূলত স্ফেরোমিটার দিয়ে করি আমরা। এবারে দেখো, অবস্থান ভেক্টর আর। অবস্থান ভেক্টর মানে কি? অবস্থান ভেক্টর মানে হচ্ছে এটা xi yj প্লাস zk, এদের উপরে টুপি চিহ্ন থাকবে। তো অবস্থান ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর হলো আর। এর ডাইভারজেন্স কত? ডাইভারজেন্স কিভাবে বের করে? আমরা জানি যে ডাইভারজেন্স বের করতে হলে আমাদের কাকে ন্যাবলা নিতে হয়। ন্যাবলা মানে হলো ddx ddy ddz। এখানে ডি না লিখে অনেকে ডেল লেখে, কে এদের উপরে টুপি চিহ্ন দিতে পারি আমরা। এখন ডাইভারজেন্স মানে কি? আমাকে এর দ্বারা ডট গুণ করতে হবে। এটা তোমরা জানোই যে ডাইভারজেন্স মানে হলো ন্যাবলার সাথে আমরা কোনো একটা ভেক্টরে যদি ডট গুণ করি। তো এখানে ডট গুণ করবো ddx ইন্টু এক্স, ddy মানে i এর সহগের সাথে i, j এর সহগের সাথে j, k এর সহগের সাথে k। তাহলে x কে অন্তরীকরণ করলে হবে 1, y কে হবে 1, z কে হবে 1, 3। এটার অ্যান্সার হবে আমাদের 3। এখানে একটা প্রশ্ন বলেছে, দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধের একটা বস্তু, দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধের একটা বস্তুর জড়তার ভ্রামক একই রাখতে চাই। তাহলে আমাদের চক্রগতির ব্যাসার্ধ যেটা, সেটা ডাবল হয়ে গেছে, কিন্তু আমরা জড়তার ভ্রামক একই রাখতে চাই। তা আমরা আই সমান জানি এম কে স্কোয়ার। তো এটা যদি ডাবল হয়ে যায় তাহলে দেখো এম ইন্টু 2k স্কোয়ার লিখতে হবে তখন। তাহলে এখানে একটা এক্সট্রা 4 চলে আসবে, কিন্তু আমরা চাচ্ছি জড়তার ভ্রামক একই রাখতে। তাহলে এই 4টাকে আমার আউট করতে হবে। এই 4টাকে আউট করার জন্য 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এম 4k স্কোয়ার বাই 4 দিয়ে কেটে গেল, আবার আগেরটাই থাকলো। তাহলে যদি আমাদের চক্রগতির ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায় আর আমরা জড়তার ভ্রামক একই রাখতে চাই, তাহলে আমাদের ভরটাকে m/4 করতে হবে, 4 ভাগের 1 ভাগ করে দিতে হবে। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, যে গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই কথাটা কে বলেছে? এটা অবশ্যই কেপলারের দ্বিতীয় সূত্র। আমরা জানি কেপলারের 3টা সূত্র আছে, তার মধ্যে একটা। ওকে, নেক্সট। একটি পাম্প প্রতি মিনিটে ওয়াটার ট্যাঙ্ক হতে 650 গ্যালন পানি এত ফিট উচ্চতায় তুলতে পারে। পাম্পের ক্ষমতা হচ্ছে 80%। এর আচ্ছা, পাম্পের ক্ষমতাটা না, এটা অ্যাকচুয়ালি দক্ষতা হবে। পাম্পের দক্ষতা হচ্ছে 80%, এর ক্ষমতা কত? প্রশ্নে কিন্তু মাঝে মাঝে টুকটাক এরকম সিলি মিস্টেক থাকতে পারে, তো সেক্ষেত্রে সেগুলোকে নিজে কারেকশন করে নিতে হবে। আচ্ছা, তো ক্ষমতা কত? আমরা জানি যদি দক্ষতা দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে কাজ করি যে প্রকৃত ক্ষমতা ইনটু দক্ষতা, মানে যখনই দক্ষতা দেওয়া থাকবে আমরা তখন এই কাজটা করব, যে প্রকৃত ক্ষমতা ইনটু দক্ষতা ইকুয়াল W/T। আর এখানে W মানে হচ্ছে mgh। mgh কেন ব্যবহার করলাম? কারণ আমরা পানিকে উপরে তুলতে হবে আমাকে। সো mgh, কোনো কিছু যদি আমরা নিচ থেকে উপরে তুলি সেক্ষেত্রে আমরা mgh সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে প্রকৃত ক্ষমতা এটা তো বের করতে বলেছে, দক্ষতা প্রশ্নে দেওয়া আছে, টাইম এই যে প্রতি মিনিটে টাইম দেওয়া আছে, এম লাগবে আর এইচ লাগবে। এম দেওয়া নাই, দেওয়া আছে আমার আয়তন। দেখো 650 গ্যালন, গ্যালন কিন্তু আয়তনের একক। তাহলে 650 গ্যালন এটাকে আগে আমার লিটার বানাইতে হবে। এটা সমান হচ্ছে 3.785 লিটার। আর আমরা পানির ক্ষেত্রে জানি যে লিটার আর কেজি সেম জিনিস, তার মানে এখানে ভর হবে
785 কেজি। আচ্ছা, এবার আসো এইচ, 40 ফিট, ফিটকে মিটার বানাই নেব, তাহলে 40 গুণন ফিটকে যদি মিটার বানাইতে হয় 0.3 দ্বারা গুণ করলেই হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা মিটার হয়ে গেল। তাহলে এই তথ্যগুলো আমরা এই জায়গায় বসাবো, বসানোর পরে আমরা যে ক্ষমতাটা পাবো সেটা আবার পাবো তোমার ওয়াট এককে। বাট প্রশ্ন দেখো আমাকে এইচপি হর্স পাওয়ার এককে বের করতে বলছে, এজন্য শেষ মুহূর্তে এসে তোমাকে আবার এখানে 746 দ্বারা ভাগ করতে হবে। এখন খেয়াল করে দেখো এই যে ক্যালকুলেশনটা, ম্যাথের এই ক্যালকুলেশনটা উইদাউট ক্যালকুলেটর আমরা কিন্তু পারবো না, ঠিক আছে? একটা ছেলে যতই মেধাবী হোক, সে যত চেষ্টা করুক, এই ম্যাথটা যদি চেষ্টা করে সাকসেসফুল ভাবে, মানে সাকসেসফুলি সে করতেও পারে, তারপর দেখা যাবে হিউজ টাইম ওয়েস্ট হবে। তার মানে হলো পরীক্ষার হলে তোমাকে এই ম্যাথের দিকে তাকানোই যাবে না, ইউ শুড অ্যাভয়েড। আচ্ছা, নেক্সট প্রশ্ন। একটা স্প্রিং এর অগ্রভাগে এত ভর ঝুলাইছো, এটা হচ্ছে এম, এত মিটার বৃদ্ধি হলো, তাহলে এত ভর ঝুলাইলে এতটুকু বৃদ্ধি ঘটে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? আমরা জানি যে এফ সমান কে এক্স, তাহলে এম জি ইকুয়াল কে এক্স। এখানে এম মানে হচ্ছে 100 গ্রাম বা 0.1 কেজি, জি হচ্ছে 9.8, কে এর মান আমরা জানি না, এক্স এর মান হচ্ছে 0.1, তাহলে কে এর মান 9.1। খেয়াল করো আমি কিন্তু বাকি প্রশ্ন এখনো পড়ি নাই, তার আগে আমি দেখলাম যে স্প্রিং এর অগ্রভাগে এত ভর ঝুলাইছে, এত বৃদ্ধি হয়েছে। তাহলে কতটুকু ভর ঝুলাইলে কতটুকু বৃদ্ধি হয় এই তথ্য থেকে কে বের করা যায়। এরপরে বলছে স্প্রিংটাকে টেনে যদি এত বৃদ্ধি করি তাহলে শক্তি কত? শক্তি আর কাজ একই জিনিস স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে আমরা সূত্র ব্যবহার করবো ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। তো কে এর মান তো আমরা একটু আগে পেয়ে গেছি 9.8, এক্স কতটুকু বৃদ্ধি? 2 × 10⁻⁻2 তার উপর স্কোয়ার। এখন আমরা এটা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 4, এই 4 আর এই 2 কাটাকাটি করলে হবে 2, 2 দিয়ে আমরা 9.8 কে গুণ করলে 19.6 × 10⁻⁴। তাহলে পয়েন্ট যদি একবার আগাই দিই তাহলে এখানে একটা কমাই দিলে হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এটা। আচ্ছা, এরপরে বলেছে যে খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব। দেখো এটা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন, ঠিক আছে? এই থিওরিটিক্যাল প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবা তোমার বইয়ের যদি রিডিং গুলো ঠিক মতো দেওয়া থাকে। তাই খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় করা যায় এটা বিটের মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু তোমার সিলেবাসের বাইরের প্রশ্ন, মানে যারা 2022-এ পরীক্ষা দিয়েছে সম্ভবত তাদের তরঙ্গ অধ্যায়টা সিলেবাসে ছিল না, বাট এই প্রশ্নটা কিন্তু তরঙ্গ অধ্যায় থেকে। আচ্ছা, এরপর হচ্ছে কোন প্রবাহের সর্বোচ্চ বেগ, এটা থিওরিটিক্যাল প্রশ্ন, যা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়, এটাকে আমরা সংকট বেগ বলি। আচ্ছা, এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন। এত তাপমাত্রায় 29°C তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি। তাহলে গ্যাসের গতিশক্তি বের করার জন্য আমরা ব্যবহার করি এই সূত্রটা, ইকে সমান NF হাফ RT। যদি মূল সংখ্যা দিয়ে অঙ্ক করতে চাই তাহলে N নিয়ে আসি, সাথে R নিয়ে আসি। আর যদি অণুর সংখ্যা দিয়ে আমরা ম্যাথ করতে চাই তাহলে আমাকে এভাবে লিখতে হবে, অণুর সংখ্যা দিয়ে করতে চাইলে সেখানে কে নিয়ে আসতে হবে, বোলজম্যান ধ্রুবককে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে কয় মোল? এই যে 3/28, কারণ মূল সংখ্যা বের করতে গেলে আমরা এই সূত্র ব্যবহার করি W/M, 3/28। এখন কত হলো স্বাধীনতার মাত্রা কত? দেখো নাইট্রোজেন গ্যাসের স্বাধীনতার মাত্রা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 5, কারণ দ্বিপরমাণু গ্যাস। তো আমরা প্রথমে এই ম্যাথটা 5 দিয়ে করার চেষ্টা করব। হাফ আর 29°C, তাহলে 29°C কেলভিন মানাও 273 যোগ করে দাও, তাহলে 203 302। এখন কথা হলো এই যে একটা গুণ,
এটাও কিন্তু একটা বড় সড়ো গুণ, ঠিক আছে, এটাও যথেষ্ট বড় একটা গুণ। আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে আমাকে এই গুণটা করতে হবে, এই গুণটা করার পরে আমাকে দেখতে হবে যে আমার অ্যান্সার আমি পাচ্ছি কিনা। যদি অ্যান্সার 5 দিয়ে এখানে 5 ব্যবহার করার কারণে পাওয়া না যায়, তাহলে 3 দিয়ে ট্রাই করতে হবে। তো আমি একটু ট্রাই করে দেখি অ্যান্সারটা। তো আমি যদি 5 ব্যবহার করি আমার আসবে 672.5, কিন্তু অপশনে দেখো 672 টাইপের কিছু নাই। তার মানে নাইট্রোজেন গ্যাসের স্বাধীনতা মাত্রা 5 হইলেও আমরা এখানে 5 ব্যবহার করতে পারবো না। যখন স্বাধীনতার মাত্রা দিয়ে অ্যান্সার আসবে না, তখন সব সময় 3 দিয়ে অ্যান্সারটা করতে হবে, তাহলে 3 দিয়ে মিলে যাবে। 403 এখানে যদি আমি 3 ব্যবহার করি তাহলে হবে 403.5, 400, এই যে 403 পেয়ে গেছি আমরা। আচ্ছা, এরপর দেখো যে অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটা সঠিক নয়। সঠিক নয় মানে ভুল, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা ভুল। অসম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র মানে কথা সত্য। অসম্পৃক্ত বাষ্প আবদ্ধ স্থানে তৈরি হয় কথা সত্য। তাপমাত্রা বৃদ্ধি করে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা হয়। এই যে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত যদি বানাইতে চাও, তাপমাত্রা কমাইতে হয়। তার মানে এই কথাটা ভুল। প্রশ্নে সেটাই বলেছে কোনটা সঠিক নয় বা কোনটা ভুল, তাহলে এটা আনসার, যেটা ভুল। একটি তামার তারে মুক্ত ইলেকট্রনের ঘনত্বকে আমরা এন দ্বারা প্রকাশ করি। প্রবাহ ঘনত্ব এটাকে আমরা জে দ্বারা প্রকাশ করি। তারটি ইলেকট্রনের তারণ বেগ কত? তো তারণ বেগের সূত্র আমরা জানি আই সমান ভেনা, VENA। তো এখানে ভি সমান কি লেখা যায়? আই ভাগ এনা, আর আই ভাগ এ এটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। তাহলে এখন যদি আমরা এই মানগুলো বসাই দিই, এখানে মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে আনসার পেয়ে যাব। যে এর মান প্রশ্নে প্রবাহ ঘনত্ব কত দেওয়া আছে? 1.65 10⁶। ইলেকট্রনের চার্জ কত এটা আমাদের মুখস্থ, 1.6 10⁻19। 3 × 10⁻29। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে এটাও খুঁজে বের করতে হবে। তো এটা যদি ক্যালকুলেটর না দেয় তাহলে আমরা কি করব? তাহলে দেখ, এটা 1.65, এটা হচ্ছে 1.6, মানে এক প্রকার দূরে ধরো কেটে যাবে, তাহলে থাকছে কি 1/3। 1/3 মানে 0.33 জাতীয় জিনিস, ইন্টু 10⁻, এখানে 6 এখানে 29, তাহলে -23। এই টাইপের জিনিস কোথায় আছে? আচ্ছা, এই টাইপের জিনিস আমাদের অপশনে নাই। তাহলে যদি অপশনে না থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক অ্যান্সার। ওকে, নেক্সট। আচ্ছা, দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে, এদের এক বিন্দু থেকে অপর বিন্দুতে এত কুলম্ব চার্জ নিয়ে যাইতে হবে, কাজ কত? তাহলে এতটুকু চার্জকে এখান থেকে এখানে নিয়ে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে কাজ হচ্ছে W সমান QV। তাহলে চার্জ আর বিভব আমরা গুণ করে দেব। তাহলে চার্জ কত? 9 × 10⁻−9, 3.43 10⁻3। তাহলে এটা আমরা গুণ করে দিলেই রেজাল্ট পেয়ে যাব। নেক্সট। আচ্ছা, এখানে আমরা একটু রেজাল্টটা বের করে তোমাকে দেখাই দিই আমি, কারণ নাহলে পরে যদি আবার সমস্যা হয়। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে প্রশ্নে অ্যান্সার থাকে না। 9 ⁻−9 3.43 10⁻3। তাহলে এটার অ্যান্সার হবে, ও মাইটার অ্যান্সার হচ্ছে 9 .0000 4টা 0 306। এটার অ্যান্সার হবে এটা, এটার অ্যান্সার 9। আচ্ছা, এরকম অনেক ক্ষেত্রে কিন্তু অ্যান্সার থাকে না। ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, তাহলে ইয়ং কোন বিন্দুর উজ্জ্বলতার শর্ত আমরা জানি যে উজ্জ্বলের ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করি, tan θ সমান n λ/a। উজ্জ্বলের ক্ষেত্রে আমরা এই সূত্র কিন্তু ব্যবহার করে থাকি। তো অনেকে tan θ পরিবর্তে sin θ ব্যবহার করে। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু অপশনে sin θ আছে, আমরা sin θ দিয়ে চিন্তা করব। তাহলে a sin θ = n λ, এটা যেখানে থাকবে আমাদের সেটাই শর্ত। তাহলে এটা এই যেখানে আছে,
টু টু কেটে যাবে। এই দেখো তোমাকে কনফিউজ করার জন্য অযথা দুইটা টু দিয়ে রাখছে, ঠিক আছে? তাহলে এ সাইন থিটা সমান এন ল্যামডা। একটি গোলীয় দর্পণের 15 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু, তাই লক্ষ্যবস্তু হচ্ছে ইউ, 15 সেন্টিমিটার স্থাপন করলে 30 সেন্টিমিটার পিছনে বিম্ব গঠিত হয়। বিম্ব মানে হলো ভি, 30। ফোকাস দূরত্ব কত? তাহলে আমরা একটা সূত্র পড়ে এসেছি 1/v প্লাস 1/u সমান 1/f। গোলীয় দর্পণের, এটা দর্পণ বলেছে, এত সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 30 সেন্টিমিটার পিছনে, তার মানে এটা যদি একটা দর্পণ হয়, দর্পণের সামনে আমরা বস্তু রাখছি, পিছনে বিম্ব তৈরি হচ্ছে। দর্পণের ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা বলি যে অবাস্তব, আর অবাস্তব হইলে কিন্তু এই ভি এর সামনে চিহ্ন মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1/-30, 1/15, 1/f। তাহলে আমাদের লসাগু হচ্ছে 30, তাহলে -1 + 2 1/f। তাহলে এফ এর মান বের হবে আমাদের, যদি আমরা পরে উল্টায় লিখে দিই, এফ এর মান বের হবে 30। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে দর্পণ, এই টপিকটা কি ইন্টারমিডিয়েটে আছে? আলোর প্রতিফলন কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে সেভাবে আলোচনা করি না, আছে আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিফলনের ম্যাথটা যে দিল, এটা কিন্তু তোমাদের 9-10 থেকে নিয়ে আসছে। অর্থাৎ ওরা জানে যে একটা বাচ্চা ইন্টারমিডিয়েটে পড়ছে মানে সে 9-10-এও তো পড়ে আসছে। তো এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু তারা দিতে পারে। পরের প্রশ্ন দেখো, যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান তো সবাই জানে, আইসোটন। যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটা বিটা বের হয়, যখনই বিটা বের হবে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একটা বেড়ে যাবে, তাহলে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। একটা গাড়ির ভরবেগ গতিশক্তি সমান, তাহলে ভরবেগ আর গতিশক্তি সমান। গাড়িটার বেগ কত? গাড়িটার বেগ কত? তাহলে ভরবেগ মানে হলো এমভি, গতিশক্তি মানে হলো হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। তাহলে এম এম আউট, ভি একটা আউট হয়ে যাবে, তাহলে 1 = v/2, ভি সমান 2 অ্যান্সার। থেমে থাকা একটা গাড়িকে একটি ট্রাক এসে সজোরে আঘাত করলে গাড়ির আরোহীর মাথা পিছন দিকে হেলে যায়। মানে আমি এখানে ধরো বসে আছি, আমার গাড়িকে একটা ট্রাক এসে ধাক্কা মেরেছে, ফলে কি হয়েছে, আমার মাথা পিছন দিকে হেলে গেছে। দ্যাট মিনস আমার গাড়ি কিন্তু সামনের দিকে আগে গেছে, কারণ গাড়ি যখনই সামনে আগাবে আমার মাথার জড়তার কারণে পিছনে আটকে থাকতে পারে, কারণ আমি আগে থেকে থেমেছিলাম। যেহেতু আমি আগে থেকে থেমেছিলাম আর একটা ট্রাক এসে ধাক্কা দিচ্ছে, তার ট্রাকটা কোন দিক থেকে ধাক্কা দিচ্ছে, দেখো এটা কিন্তু কমন সেন্সের ম্যাথ। তাহলে আমি বসে আছি, এভাবে থেমে আছি, হঠাৎ করে আমার মাথা পিছনে চলে গেল। মাথা তখনই পিছনে যাবে যদি আমার পাশা আগায় যায়, তো এটা তখনই সম্ভব যখন আমাকে আমাদের গাড়িটাকে পিছন থেকে ধাক্কা দেবে। তাহলে পিছন থেকে, তাহলে ট্রাকটি কোন দিক থেকে আঘাত করেছে, তাহলে পিছন থেকে। ওকে, বাইনারি বিয়োগের ক্ষেত্রে 1 0 0 1 0 1 0 1 1, এই যে বিয়োগ করার ক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। তো আমরা একটা কাজ করব, দেখো তো এটা কার বাইনারি, 1 2 4 8 16, তাহলে 16 17-র বাইনারি, 1 2 4 8, 8 10 11। তাহলে আমাকে অ্যাকচুয়ালি ওরা 17 থেকে 11 বাদ দিতে বলেছে, তাহলে 17 থেকে 11 বাদ দিলে হবে 6, আর 6-এর বাইনারি হচ্ছে 1 1 0। এটার অ্যান্সার হবে, এই ভুল বলেছি, 16 আর 2 18, এটা 16 আর 2 18, আর 8 10 11,
তাহলে 18 থেকে 11 বাদ দিলে হবে 7, আর 7 এর বাইনারি হচ্ছে 111, তাহলে এটা হচ্ছে আনসার 111। তড়িৎ বিভবের সংজ্ঞায় অসীম দূরত্ব বলতে কি বোঝো? তড়িৎ বিভবের ক্ষেত্রে অসীম বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দু। প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে? তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে। একটি কণার উপর এত বল প্রয়োগ করলাম, ফলে এত বিন্দু থেকে এত বিন্দুতে গেল, সেটা কাজ কত? তাহলে ডাব্লিউ সমান, যেহেতু ভেক্টর আকারে আছে, এফ ডট এস, এফ এর মান ভেক্টর আকারে দেওয়া আছে, তাহলে 2i মাইনাস আছে প্লাস 3j প্লাস 4k। সরণ কি? সরণ হচ্ছে কিউ থেকে পিতে গেছে, তাহলে সরণটা হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ কিভাবে বের করে? কিউ মানে কিউ থেকে পিতে গেছে, আচ্ছা, তাহলে সরণটা হবে কিউপি, যেহেতু কিউ থেকে পিতে গেছে। তাহলে কিউপি কিভাবে বের করে? পি মাইনাস কিউ। তাহলে এটা বিয়োগ এটা করো, -2 -3, তাহলে -5i, 3 বিয়োগ মাইনাস আর এখানকার মাইনাস প্লাস, তাহলে 7j, 4 মাইনাস মাইনাস প্লাস 2 প্লাস 6k, তাহলে -5i প্লাস 7j প্লাস 6k। তাহলে ডট গুণ করে দাও, 10 21 24, 24 আর 21 45 55, এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আবার একটা থিওরিটিক্যাল প্রশ্ন। ইলেকট্রনিক বর্ধনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ব্যবহার করা হয়? এটা পরিবর্তনীয়, যেগুলো পরিবর্তনশীল ধারক সেগুলো ব্যবহার করা হয়। তাহলে খেয়াল করে যে এই টাইপের প্রশ্নগুলো, এগুলো কিন্তু ডাইরেক্ট তোমাকে থিওরিটিক্যালি বইয়ের লাইন বাই লাইন পড়ার পর তখন তুমি এটা পাবা। 5টি ঘনক আকৃতির পাথর খণ্ডের প্রত্যেকটার আয়তন দেওয়া আছে। ঘনক শব্দগুলো খেয়াল রাখতে হবে। 5টা ঘনক আকৃতির পাথর খণ্ডের প্রতিটার আয়তন হচ্ছে এত, ভর হচ্ছে এত। এদের একটি অপরটির উপর রেখে একটা স্তম্ভ তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে স্তম্ভ তৈরি করার ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করি, n-1/2 mgh। n মানে কতগুলো সেই সংখ্যাটা, তাহলে n এর মান হচ্ছে 5, তাহলে 5 বিয়োগ 1/2, m কত? 300, g কত? 9.8, h হলো হাইট। তাহলে আয়তন দেওয়া আছে, তাহলে আয়তন, ঘনকের আয়তন মানে হলো হাইট কিউব 0.16, তো h কিউব, আর 0.16 মানে হলো 0.6 কিউব, তাহলে কিউব আউট, তাহলে 0.6। তাহলে আমরা যদি ক্যালকুলেটর চাপ দিতে পারি তাহলে রেজাল্টটা পেয়ে যাব। তাহলে 4 5 20 ভাগ 2 গুণন, খেয়াল করে দেখো আমি এখান থেকে 2টা শূন্য গায়েব করে দিয়েছি, এখান থেকে 2টা পয়েন্ট উঠাই দিয়েছি। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 10। তাহলে এই গুণগুলো একটু কিন্তু টাইম লাগবে তোমার, ঠিক আছে? পরীক্ষা হলে তোমাকে একটু টাইম লাগবেই। তাহলে এখানে হচ্ছে 318, 180 গুণন 98। তাহলে আমরা একটু গুণ করে নিই, তুমি হচ্ছে মুখে মুখে করে নিবা, তোমাকে খাতা কলমে করতে হবে, আমি ক্যালকুলেটর দিয়ে করে নিচ্ছি। তাহলে 180 গুণন 98, 17 650, 640, দেখছো কত কাছাকাছি দিয়ে রাখছে আনসার, 17 640। এখানে আরেকটা প্রশ্ন আছে যে 3টা টার্মিনাল বিশিষ্ট যে ট্রানজিস্টরের শুধু একটি বাহক দ্বারা তড়িৎ পরিবহন ঘটে তার নাম কি? দেখো আমরা
আমাদের যে ট্রানজিস্টর, এটা আমরা দুই প্রকার ব্যবহার করে থাকি। একটা হচ্ছে বিজেটি, বাই জাংশন ট্রানজিস্টর, আর একটা হলো এফইটি, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এই বিজেটি যেটা, এখানে আমরা এটা বাই, দুই, নামই হচ্ছে দুই, এখানে ইলেকট্রন এবং হোল দুইটা বাহক থাকে, আর এফইটিতে একটা বাহক থাকে। তাহলে আমাদের এখানে বলছে একটি বাহক, তার মানে এটা হবে এফইটি। আমাদের শিফট এতে এই কটাই প্রশ্ন ছিল। আমরা এর পরের ভিডিওতে শিফট বি নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।